প্রথম যে অধ্যায় সেটি আমরা গত ক্লাস যেটা আলোচনা করছিলাম সেটিকে 1 নম্বর লেকচার বলা যেতে পারে, কিন্তু আমার নোটে ওই লেকচারটি নাই আর কি। তো নোটের যে নিয়মিত লেকচার সেটা আজকে শুরু করব। সেটি হচ্ছে শশাঙ্ক থেকে সিরাজউদ্দৌলা। মানে এটি মূলত আমরা যদি জেনারেল বেস কোচিং হইতো বা আপনার হচ্ছে পড়াশোনা হইতো, তাহলে এটা লম্বা একটা ইতিহাস, প্রায় 1200 বছরের ইতিহাস, অর্থাৎ 600 থেকে 1757 সাল। কিন্তু আমরা যেহেতু এখানে একটু একদমই সার্টেনের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দিয়ে আলোচনা করব, ফলে দেখা গেল যে এটা একটা লেকচারের মধ্যে আমরা আনছি। একটু সময় লাগবে, বাট একটা লেকচারের মধ্যেই যদি আমরা পড়ি তাহলে এটা ধারাবাহিকভাবে বুঝতে সুবিধা হবে। এখন শশাঙ্ক এবং সিরাজউদ্দৌলা এই দুটি ক্যারেক্টার সম্পর্কে আমাদের ধারণা যদি থাকে তাহলে বুঝতে সুবিধা হবে। যদিও সিরাজউদ্দৌলা সম্পর্কে আমরা সবাই জানি, শশাঙ্ক সম্পর্কে আমরা সবাই খুব একটা অবগত না। তো শশাঙ্ক আমাদের এই প্রাচীন বাংলার, যদি আপনি বলেন যে অদ্য অবধি আমরা অনেক বাংলার সূর্য সন্তান, আমাদের যে এখানে স্বাধীনতার যে বিভিন্ন যে ব্যাপারগুলো আছে সেই জায়গায় যদি আমরা দেখি, শশাঙ্ক ছিলেন আমাদের এই অঞ্চলের প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা। খুব একটা মানে নর্মালাইজ প্রশ্ন আমি করলাম, সাধারণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আমাদের পরীক্ষাতে আসবে। কিন্তু তার সম্পর্কে যদি আমরা একটু ডিটেলস আলোচনা করি, তাহলে প্রথমত তার পরিচয়টা যদি আমি দেই, এই শশাঙ্ক ছিলেন একজন মহাসামন্ত। এখন প্রশ্ন হলো যে মহাসামন্ত জিনিসটি কি? আমরা রাজা বলতে বুঝি যে যার একটা অঞ্চলে রাজত্ব আছে। তো দেখা যায় যে তিনি কয়েকটা অঞ্চল দখল করলেন বা কয়েকটা রাজাকে তার অধীনে আনতে পারেন, এরকম রাজাকে আবার বলতেছি আমরা মহারাজা। ঠিক একইভাবে সামন্ত বলতেও ওই রাজাকে বোঝায়, এবং কয়েকটা অঞ্চলের এরকম যার উপরে নিয়ন্ত্রণ আছে, যিনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন, এরকম ব্যক্তিকে আমরা বলতেছি মহাসামন্ত। তাহলে শশাঙ্ক তার প্রথম জীবনে ছিলেন মহাসামন্ত, একজন রাজা, কিন্তু একটু বড় মাপের রাজা আর কি। এখন একটা আলাদা প্রশ্ন যে তাদের অবস্থান, তিনি কোথায় শাসন করছেন এই শশাঙ্ক? তো শশাঙ্ক মূলত শাসন করছিলেন প্রাচীন গৌড় নামক একটা অঞ্চল আছে। আমরা ওই যে জনপদ ক্লাসে আমি আপনাদেরকে বলছিলাম যে কিভাবে পড়বো আর কি জনপদ ব্যবস্থা, সেখানে কয়েকটা জনপদের মধ্যে আমি বলছিলাম যে গৌড় জনপদ। এখন এই গৌড় নগরীটি বাংলাদেশের বর্তমান কোন জায়গায় সেটি জানা থাকলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। আমরা যদি বলি বর্তমানে বাংলাদেশের সর্বপশ্চিমের যে জেলাটি, সেটির নাম হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ। ভেরি গুড। চাঁপাই নবাবগঞ্জের পরে আছে মুর্শিদাবাদ, হ্যাঁ, এরপরে আছে মালদা, এই তো আপনারা জানেন। তাহলে এই যে তিনটা অঞ্চলকে আমি একত্রে প্রাচীন গৌড় নগরী বলে আখ্যায়িত করছি। গৌড় নামটা কেন করা হয়েছিল সেটারও একটা কারণ গত ক্লাসে আমরা বলছি। আপনারা সম্ভবত আমার কাছে একজন প্রশ্ন করেছিলেন যে ভাই ঢাকা নামকরণ কেন হয়, তো সেটি আমরা জানবো আজকেই একটা অংশে। তাহলে অবস্থানটা কোথায় ছিল? গৌড় এই জায়গাটাতে। কিন্তু তিনি এই অঞ্চলটা শাসন করলেও তিনি স্বাধীন ছিলেন না। এই স্বাধীন না থাকার কারণটা হচ্ছে এই সময় ভারতবর্ষ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলতে আমরা যেটা বুঝতেছি, সেই অঞ্চলে একজন বড় একটা সাম্রাজ্য ছিল। এই সাম্রাজ্যটার নাম হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। এগুলো লম্বা ইতিহাস, আমরা এগুলো পড়বো না। কিন্তু তিনি যে পরাধীন ছিলেন, কাদের অধীনে পরাধীন ছিলেন সেটি আমরা জানবো। সেটি হচ্ছে যে গুপ্ত সাম্রাজ্য। অর্থাৎ এখন যে দিল্লি, আমরা যদি ধরে নিই দিল্লি বাংলাদেশকে শাসন করছিল বা বাংলার একটা অংশ গৌড়কে শাসন করছিল এই গুপ্তরা। শশাঙ্ক তাদের থেকে অনেকাংশেই দুর্বল ছিলেন। একটা ছোট্ট অংশ তিনি শাসন করেন, তার কাছে সৈন্য লোকবল, হ্যাঁ, এগুলো কোনোটাই এতখানি ছিল না। তো গুপ্তরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী থাকার কারণে আমরা এই জায়গাটাতে তাদের অধীনে চলে গেছিলাম, অর্থাৎ শশাঙ্ক। কিন্তু গুপ্তরা একটা সময় সাম্রাজ্যের যে ইতিহাস আছে সেখানে যদি আমরা দেখি, একটা সাম্রাজ্য বেড়ে ওঠে, একটা সাম্রাজ্য বিশাল অঞ্চল ধরে বিস্তৃতি লাভ করে, এবং একটা সময়ে গিয়ে বিভিন্ন কারণে, সেটা হতে পারে যোগ্য উত্তরাধিকারের অভাবে অথবা বাইরের শক্তির কারণে, কোনো না কোনো কারণে সেই সাম্রাজ্যটি দুর্বল হয়। এখন যখন গুপ্তরা দুর্বল হয়েছিল, সেই সময় শশাঙ্ক আবার চিন্তা করছিল যে আমি এই মুহূর্তে এই গুপ্তদের অধীনে না থেকে আমি একটা
নিজস্ব একটা শাসন ব্যবস্থা বা বলয় তৈরি করতে পারি। এবং তিনি এটা শুধু চিন্তাই করেন নাই, এটাকে এক্সিকিউট অর্থাৎ বাস্তবায়ন করার জন্য তিনি চেষ্টা করেন। তো গুপ্তদের সাথে এই আমাদের শশাঙ্ক একটি লড়াই হয়েছিল। লড়াইটা একটা অসম লড়াই বলা যায়, কারণ কোথায় ভারতের একটা বিশাল সাম্রাজ্যের অধিপতি তারা, আর কোথায় এই বাংলায় বর্তমান 3টা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার একজন প্রতিনিধি ছিলেন শশাঙ্ক। তো এভাবে এখানে একটা লড়াই তারা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই লড়াইয়ে আমাদের শশাঙ্ক এই যুদ্ধটাতে জয়যুক্ত হয়। এখন তিনি যে জয়ী হয়েছিলেন, জয়ী হওয়ার পরে তিনি একটা বিশেষণ অর্জন করলেন, তিনি একটা বড় খেতাব অর্জন করলেন। সেটি ছিল যে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও না নবাব না, স্বাধীন ও সার্বভৌম রাজা। তাহলে আমাদের এই প্রশ্নটাই এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনাকে বলবে প্রাচীন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে? উত্তরটা কি হবে? শশাঙ্ক। তিনি কাকে পরাজিত করছিলেন? গুপ্ত সাম্রাজ্যকে পরাজিত করছিলেন। ব্যাপারটা এরকম ধরে নিতে পারি আমরা বাংলাদেশের আমেরিকার যুদ্ধ, কারণ এই মুহূর্তে এই দুটার অংশের তুলনায় চলে না। তো তখন এটার তুলনায় চলতো না, কারণ এটা তো বিশাল বড় একটা সাম্রাজ্য। তাকে শশাঙ্ক পরাজিত করার কৃতিত্ব অর্জন করছিলেন। অর্থাৎ আমরা একটা পরাধীন অংশ থেকে স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম প্রথম যে ব্যক্তিটার হাত ধরে, তিনি ছিলেন শশাঙ্ক। এখন স্বাধীন শব্দটা বুঝলেও সার্বভৌম শব্দটা বুঝতে গেলে আমাদের একটু সমস্যা হতে পারে। আচ্ছা, আমরা কি বলতে পারবো সার্বভৌম জিনিসটা কি? হ্যাঁ বলেন তো একটু শুনি। ভেরি ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটাকে এভাবে বলি, একটা রাষ্ট্রের উপাদান যদি আমরা বলি তাহলে থাকে 4টি। কয়টা উপাদান থাকে? যারা অন্যটা জানি না তারা একটু জেনে নেব। তাহলে একটা রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি। প্রথমত একটা রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড লাগে, অর্থাৎ আমার যদি জায়গা না থাকে তাহলে তো আমি প্রথমত একটা রাষ্ট্র বা দেশ হতে পারবো না। দ্বিতীয়ত আমার একটি জনসংখ্যা লাগবে, অর্থাৎ মানুষ ছাড়া দেশ হয় না। এরপরে আমাদেরকে গভর্ন করার জন্য, শাসন করার জন্য একটি সরকার লাগে। হ্যাঁ, এবং সর্বশেষ যে উপাদানটি সেটি হচ্ছে আমাদের আলোচনা সার্বভৌম। তো এই সার্বভৌমকে বলা হয়ে থাকে রাষ্ট্রের চরম ও পরম ক্ষমতা। ধরে নিলাম আমার উপরের 3টি ক্ষমতা আছে, নিচের ক্ষমতাটি নেই, তাহলে কি সমস্যাটা হবে? যেমন এই যে আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেখা যাবে যে বিভিন্ন দেশে যে ইন্টারফেয়ার সেটার সুযোগ থাকবে। তারা বাংলাদেশকে নিয়ে নিয়মিতই দেখা যাবে যে বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো শুরু করবেন। এই যে বিষয়গুলো আছে, তখন যদি আমরা বলতে পারি যে বাংলাদেশি সরকার হিসেবে যে আমরা বলবো যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আপনারা হস্তক্ষেপ করবেন না। দেখা গেল যে এই যে কথাটি আমরা বললাম, এটা যে অধিকার বোধ থেকে সেটি হচ্ছে সার্বভৌম। অর্থাৎ আমার বাড়ি করছি, সেই বাড়িতে আমার যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটা আমি নিশ্চিত করতে পারছি। চোর ডাকাত বাইরের কোনো শক্তি এসে আমাকে আক্রমণ করার ক্ষমতা রাখতেছে না, তাহলে সেটি সার্বভৌম ক্ষমতা। আরও সুন্দর করে বুঝালে, আপনার বাড়িতে ঝগড়া লেগে গেছেন আপনারা একটা বিষয় নিয়ে, পাড়া প্রতিবেশীরা এসে দেখা গেল যে আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা শুরু করছে, তখন আপনারা বললেন যে এটি আমাদের পারিবারিক ব্যাপার, আপনারা নাক না গলালে আমরা খুশি হব। দ্যাট ইজ সোভেরেন্টি বা সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌমত্ব মানে তিনি যে ব্যাপারটা এখানে করছিলেন, তিনি স্বাধীনই শুধু হন নাই, বাহিরের যে শক্তিগুলো ছিল সেগুলো থেকেও আমাদেরকে তিনি একটা সময় প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। ফলে তার মর্যাদার 2 দিক থেকে, অ্যাজ এ স্বাধীন, দ্বিতীয়ত তিনি আমাদেরকে সার্বভৌম একটি মর্যাদার দান করছিলেন। তো শশাঙ্ক একটা শক্তিশালী শাসক ছিলেন, যদিও তিনি এই 3টা অঞ্চলে শাসন করতেন, কিন্তু তার এই আদার্স যে অঞ্চলগুলো বাংলায় ছিল সেই অঞ্চলগুলোতেও তার একটা আধিপত্য ছিল। বড় একজন শাসক হলে মানুষ যেমন একদিকে তাকে সম্মান করতেন, সমীহ করতেন, আরেকদিকে একটা ব্যাপার ছিল যে তিনি চাইলে এগুলোকে দখলও করতে পারতেন। ফলে দেখা গেল যে শশাঙ্ক যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত এইসব অঞ্চলগুলোতে, জনপদগুলো যেগুলো আমরা বলতেছি, সেগুলোতে শান্তি বিরাজ করতেছিল। ছোট ছোট রাজা সেই অঞ্চলগুলো শাসন করতেন। রাজা নির্বাচনের জন্য কিছু প্রতিনিধি সভা থাকতো, তারা তাদেরকে রাজা হিসেবে নির্বাচন করতেন। কিন্তু যখন শশাঙ্ক ইন্তেকাল করলেন, মারা গেলেন, সেই সময়টাতে আমরা বাংলার
রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যতার সৃষ্টি হলো এবং সেই শূন্যতার মধ্য দিয়ে বাংলার রাজনীতিতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। যেমন বড় একটা শাসন, সুন্দর একটা শাসন ব্যবস্থা যখন ডিস্ট্রয় হয়, ভেঙে পড়ে, সেই সময়টাতে আপনারা দেখবেন যে রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। কিছু অসাধু এবং লোভী মানুষ থাকে যারা এই একটা ঘোলা জলে মাছ শিকার করার পায়তারা করে। ঠিক শশাঙ্ক মৃত্যুর পরে বাংলায় এরকম একটা অবস্থা তৈরি হয়। আমি যদি বলি, আমি এই জায়গাতে লিখলে দেখা যাচ্ছে যে ধরে নিলাম এই সব অঞ্চলগুলোর পাশে এগুলোতে ছোট ছোট কিছু জনপদ ছিল, এই জনপদগুলোর পাশে আবার কিছু জনপদ ছিল বড়। তো শশাঙ্ক যে সময়টাতে মারা গেলেন, মারা যাওয়ার পরে দেখা গেল যে এই যে অঞ্চলগুলোতে ছোট ছোট রাজারা শাসন করতেন, তাদেরকে রাজা নির্বাচন করার জন্য একটা প্রতিনিধি ছিল, সেই রাজ্যগুলাতে এই বড় বড় রাজ্যগুলা, পার্শ্ববর্তী রাজ্যগুলা হানা দেওয়া শুরু করলো এবং এগুলোকে দখল করা শুরু করলেন। ব্যাপারটা ঠিক এরকম যে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছগুলোকে কি করেন, গিলে ফেলেন। আমরা এই ঘটনাটা প্রায় লক্ষ্য করি যে পুকুরে যদি আমরা চিতল, জিওল এই টাইপের বড় বড় বোয়াল মাছকে ছেড়ে দেই, দেখবেন যে ওই পুকুরে গুড়া মাছ বলতে কিছুই থাকবে না। তো ঠিক বাংলার রাজনীতির এই পরিস্থিতিটাকেও ইতিহাসবিদরা এই সময় একটা নাম দিলেন এরকমই, যার নাম হচ্ছে মাৎসন্যায়। শব্দটা খুবই পরিচিত আমাদের, যে মাৎসন্যায় শব্দটার অর্থ হলো মাছের শাসন। পুকুরে যেরকম বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, ঠিক এই সময় একজন শক্তিশালী শাসকের অভাবে বড় বড় রাজাগুলো ছোট ছোট রাজাগুলোকে গ্রাস করতেছিল, দখল করতেছিল, তাদেরকে পরাজিত করার মধ্য দিয়ে। ফলে এই যে বাংলার রাজনীতির আকাশে এই যে ঘটনাটা ঘটছিল, এই রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি, সেটাকে আমরা বলতেছি মাৎসন্যায়। এখন যদি বলা হয় মাৎসন্যায় বাংলায় কতদিন পর্যন্ত চলছিল, সপ্তম থেকে অষ্টম শতক, অর্থাৎ প্রায় 100 বছর। বাংলায় প্রায় শশাঙ্ক মৃত্যু পরবর্তী প্রায় 100 বছর যে অরাজক পরিস্থিতি ছিল, সেটাকে বলা হয়ে থাকে মাৎসন্যায়। এখন এই যে মাৎসন্যায়ের যে ঘটনাটি, সেই ঘটনাটা থেকে আমাদের ছোট ছোট যে রাজাগুলো ছিল এই অঞ্চলের, সেই রাজাগুলার যে আবার আপনার যে বলা হলো যে প্রতিনিধি সভা ছিলেন, যারা রাজা নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখতেন, সুশীল সমাজ, ভোটাভুটি না, বেসিক্যালি এটা হচ্ছে আপনার সুশীল সমাজ, যারা নির্ধারণ করতেন যে কে রাজা হবে। তো এরকম সমস্ত অঞ্চলের প্রতিনিধি সভাগুলা যারা একত্র হলেন, তারা চিন্তা করলেন যে বাংলার এই রাজনৈতিক বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উদ্ধার পেতে গেলে অবশ্যই আমাদেরকে একজন শক্তিশালী রাজাকে নির্বাচন করার প্রয়োজন এই মুহূর্তে। এবং তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলেন এবং তারা রাজা নির্বাচন করার একটা প্রচেষ্টা চালান এবং দেখা গেল যে তারা একজনকে রাজা তৈরি করলেন। আমি এখন একটা কাল্পনিক ঘটনা বলতেছি আর কি, এটা ইতিহাসের বইগুলোতে এরকমই পাওয়া যায় যে তিব্বতী একজন ঐতিহাসিক লামা তারনাথ, হ্যাঁ, তার যে বই আছেন, সেই বইয়ে একটা ঘটনার অবতারণা করছিলেন। সেই ঘটনায় তিনি বললেন যে কিভাবে এখানে এই অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে একজন শক্তিশালী রাজার আবির্ভাব ঘটেছিল। কাল্পনিক গল্পটা ঠিক এরকম যে এই যে প্রতিনিধি সভার ব্যক্তিগুলা একজন রাজা নির্বাচন করলেন, তাকে দেখা গেল যে রাতের যে অন্ধকারে কোনো একটা দৈব শক্তি এসে তাকে হত্যা করত। পরের দিন সকালবেলায় দেখা যেত যে রাজা আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। পরের দিন দেখা গেল যে তারা আবার একজনকে রাজা নির্বাচন করতেন, আবার ওই ব্যক্তিটাকে কেউ বা কাহারা এসে হত্যা করত। এভাবে প্রতিদিনই একজন রাজা নির্বাচিত হচ্ছেন, প্রতিদিনই একজনকে আবার হত্যা করা হচ্ছে। ফলে একদিকে রাজ্যে বিশৃঙ্খলা আনতে হবে, রাজা নির্বাচন করা জরুরি ছিল, আরেকদিকে রাজা হওয়াটাই এখানে একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো এরকম পালাক্রমে রাজা হইতে হতে এক বাড়িতে রাজা হওয়ার একটা মানে সুযোগ চলে আসে। সুযোগ বলতে কি, এটা পালাক্রমে রাজা হচ্ছিল। তো ওই বাড়িতে শোকের ছায়া, কারণ আমরা তো দেখলামই যারাই রাজা হচ্ছিল তারাই মারা যাবে। তো ওই বাড়িতে আবার সেই দিনে হঠাৎ করে এক আগন্তুক অর্থাৎ স্ট্রেঞ্জার, অপরিচিত একজন ভদ্রলোকের আবির্ভাব ঘটে। এখন সেই ভদ্রলোককে তারা বললেন যে আপনি চাইলে আপনাকে আমরা রাজা হিসেবে মনোনীত করতে পারি। তো তিনি তো আর জানেন না যে ঘটনা আসলে কি, তিনি রাজা হওয়ার জন্য রাজি হলেন এবং রাজা হলে তাকে ওই বাড়িতেই থাকার অফার করা হলো। তিনি ওখানে থাকলেন, সবার ধারণা তিনি রাতে মধ্যেই তাকে কেউ কারা এসে হত্যা করবে। কিন্তু সকালবেলা যখন সবাই তাকে জীবিত দেখলো, মানে এটি একটা বড় ধরনের মিরাক্কেল বা আশ্চর্যের ব্যাপার ছিল যে কারোই ধারণা যে তিনি জীবিত হবেন। তো তারা ধারণা করলেন যে হয়তো একদিন তিনি কোনোভাবে সার্ভাইভ করছেন, নেক্সট দিন তিনি নিশ্চিতভাবেই তার একটা সমস্যা হবে। আবার তাকে এভাবে রাখা হলো। তিনি পরপর এভাবে 7 দিন নিজেকে জীবিত হিসাবে
উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। তখন এই যে প্রতিনিধি সভা যারা ছিল তারা মূলত ধরেই নিলেন যে তিনি আসলে শক্তিশালী ছাড়া তো তিনি জীবিত থাকতে পারতেন না। তো এখানে যে কাল্পনিক ঘটনাটার অবতারণা করা হলো, এটার যদি আমরা রাজনীতিক দিক থেকে চিন্তা করি, যে যারাই বা যারা রাজা হচ্ছিলেন, তো এই বড় যে অঞ্চলগুলো ছিল তারা চায় নাই যে এখানে একটা রাজতন্ত্র বা একটা সুন্দর পরিবেশ তৈরি হোক, কারণ সুন্দর পরিবেশ তৈরি হলে তারা তো এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে এদেরকে শাসন করতে পারবে না। ফলে যারা রাজা হচ্ছিল তাদেরকেই তারা সৈন্য বা কোনো একটা মাধ্যমে হত্যা করতেন। কিন্তু যে ব্যক্তিটাকে পরবর্তীতে আর হত্যা করা গেল না, তিনি অপেক্ষাকৃত তাহলে সহজেই বোঝা যাচ্ছেন যে তাদের থেকেও কি ছিলেন, শক্তিশালী ছিলেন। অর্থাৎ যখন তাকে হত্যা করতে আসতো তখনই তিনি তাদেরকেই পাল্টা আক্রমণ করতেন। তো ইতিহাসে এই যে ব্যক্তি বাংলার যে রাজনীতিক 100 বছরের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন গোপাল। আমরা সম্ভবত গোপালের নাম সবাই শুনছি, তাই না? আমাকে কি শোনা যায়? আচ্ছা, তাহলে বাংলার যে 100 বছরের যে অরাজক পরিস্থিতি সেটাকে বলা হয়ে থাকে মাৎসন্যায়। আর এই মাৎসন্যায়ের অবসান ঘটিয়ে আমাদেরকে একটা সুন্দর একটা শাসনমূলক কাঠামোর দিকে যিনি নিয়ে গিয়েছিলেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে গোপাল। এই গোপাল সম্পর্কে আমরা রামচরিতম, সন্ধ্যাকর নন্দীর রামচরিতম নামক একটা বই আছে, সেখানে তথ্যগুলো পাই। সেই বইয়ে গোপালের বাবার নাম বলা আছে বপ্পট, গোপালের দাদার নাম বলা আছে দ্বৈত বিষ্ণু। দ্বৈত বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে যিনি সর্ববিদ্যায় পারদর্শী, বপ্পট শব্দের অর্থ যিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী। অর্থাৎ গোপাল এমন একটা বংশ থেকে আসছিল যারা কিনা আসলে যোদ্ধা এবং জ্ঞানী। ফলে তার কাছে দুইটা জ্ঞানেরই সংমিশ্রণ ছিলেন এবং তিনি এই বাংলার অরাজক পরিস্থিতিটা থেকে আমাদেরকে বের করে এনে এখানে একটি সুন্দর কাঠামো দিয়েছিলেন, যেটি পরবর্তীতে বাংলার সব থেকে দীর্ঘস্থায়ী বংশ পাল বংশ, প্রায় 400 বছর ধরে তারা বাংলায় শাসন করে। তার একটা ইতিহাস এখন আমরা দেখব। আশা করি বুঝতে পারতেছেন। যদি সমস্যা থাকে প্রশ্ন করবেন, আমাকে থামায় দিবেন। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, কথা বোঝা যায় না, ভেঙে আসতেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, গোপাল। হ্যাঁ, কথা বোঝা যায় না, কথা ভেঙে আসতেছে। হ্যাঁ, গোপালকে কারা রাজা বানালো সেটা বলতেছেন কি? আচ্ছা, তাহলে আমরা গোপালকে রাজা বানালেন যারা, আমরা এখানে বলছিলাম যে ছোট ছোট অসংখ্য রাজ্য ছিল। এই রাজ্যগুলোতে কিছু প্রকৃতি বা এগুলাকে ইতিহাসের বই লেখা আছে প্রকৃতিপুঞ্জ। হ্যাঁ, প্রকৃতিপুঞ্জ শব্দের অর্থ হলো নির্বাচক মণ্ডলী। এখন আপনি বলবেন যে ওই সময়টাতে কি এত প্রাচীন সময়ে নির্বাচনের ব্যবস্থা ছিল, ভোটাভুটির ব্যবস্থা ছিল কিনা? না, এটা এমন একটা ব্যাপার মনোনীত করা, ইলেকশন আর সিলেকশন। তো তারা সিলেকশন করতো যে কে রাজা হবে, এবং এই সিলেকশন করার জন্য একটা প্রতিনিধি সভা থাকতো, এবং এই প্রতিনিধি সভাটাই মূলত গোপালকে রাজা নির্বাচন করেন। আর এই যে এই পদ্ধতিতে তিনি রাজা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই প্রতিনিধিগুলা ব্যক্তিগতভাবে তারা একটা রাজা নির্বাচন করতেন, কিন্তু যখন বড় একটা সমস্যা তৈরি হয়েছিল তারা সবাই একত্রিত হন এবং একত্রিত হয়ে তারা এরকম শক্তিশালী রাজা খোঁজা শুরু করছিলেন। তো এই যে তিনি এই তো ব্যক্তিগুলোর মধ্য থেকে একটা মনোনয়ন নিয়ে তিনি রাজা হলেন, ফলে তাকে বলা হয়ে থাকে বাংলার প্রথম গণতান্ত্রিক শাসক। গোপালকে কি বলা হয়? বাংলার প্রথম গণতান্ত্রিক শাসক, কারণ তিনি জনগণের মতামত নিয়ে আসছিলেন। আসলে আমরা এখন পালদের একটা সংক্ষিপ্ত ইতিহাস পড়ব। পালদের ইতিহাস পড়তে গেলে অনেক অনেক লম্বা ইতিহাস। তো এটা ইতিহাসের ক্লাস না, যতটুকু আমাদের পরীক্ষার জন্য দরকার ততটুকুই পড়ব। পাল আমল। হ্যাঁ, আমরা এখন পড়ব হচ্ছে গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা। তাহলে পাল আমল, প্রথম প্রশ্নটা হলো পাল আমলের প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। হ্যাঁ, গোপালের একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা পেলাম। ওই যে তিনি হচ্ছেন বপ্পটের পুত্র এবং তার দাদার নাম ছিল দ্বৈত বিষ্ণু। এগুলো তো আমাদের পরীক্ষাতে কখনোই আসবে না, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তাহলে প্রতিষ্ঠাতা গোপাল। এখন যদি বলা হয় এই বংশটা, পুরো বংশটা শাসনকাল, এটা মানে আনুমানিক 756 থেকে আপনার 1162 এই পর্যন্ত এই শাসনটা চলছিল। এখন যদি বলা হয় প্রথম প্রতিষ্ঠাতা, তো বলছি বাংলার প্রথম গণতান্ত্রিক, একটু আগে যেটা বুঝালাম যে গণতান্ত্রিক শাসক, সেটি হচ্ছেন গোপাল।
কিন্তু তিনি গণতন্ত্রের মধ্য দিয়ে নির্বাচিত হলেও তিনি আবার এখানে রাজতন্ত্র চালু করেছিলেন, অর্থাৎ রাজার ছেলে কি হবে, রাজা। এজন্য তাকে বলা থাকে প্রথম বংশানুক্রমিক বংশানুক্রমিক শাসনের প্রতিষ্ঠাতা। অর্থাৎ তিনি আর ওই জায়গায় থাকলেন না, তিনি তার পুত্রকে রাজা ঘোষণা করলেন। অর্থাৎ গণতন্ত্র মানে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম আর কি। যারা এই ক্ষমতায় যেতে চায় তারা আর এখান থেকে মানে বের হয়ে আসতে চায় না। তারাও চায় যে যুগের পর যুগ ধরে তিনি বা তার পুত্র, তার বংশধররা কি করবে, শাসন করবে। এটা অতীত থেকেই হয়ে আসতেছে। তো গোপালের এই যে অবস্থান যদি আমরা বলি, আমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন হয় যে এভাবে আমরা এখানে লিখতে পারি, গোপালদের আদি নিবাস কোথায়, বা পালদের আদি নিবাস কোথায়, তাদের বাড়িঘর কোথায় ছিল বলেন তো? বাংলার কোথায় বলেন? বরেন্দ্র অঞ্চলে। কোন অঞ্চলে? বরেন্দ্র অঞ্চলে। তো বাংলার বরেন্দ্র অঞ্চল বলতে আমরা কোন অঞ্চলটাকে বুঝি? এই যে আমরা রাজশাহী, বগুড়া, হ্যাঁ, এই অঞ্চলটাকে আমরা বুঝি আর কি। তাহলে এই যে বাংলার বরেন্দ্র অঞ্চলের একটা শাসন বংশ, তারা আমাদেরকে শাসন করছিল, এটা আমাদের জন্য গৌরবেরই ব্যাপার। তো এইটাকে আমরা এই কারণে ইতিহাসবিদরা বলছেন যে বা গোপাল বা পালরা ছিল এই মাটিরই সন্তান বা সন অফ দ্য সয়েল, তারা আমাদেরকে শাসন করছিলেন। আমরা মর্যাদার কাছাকাছি ছিলাম, কারণ আমরা একটা সময় গুপ্তদের দ্বারা শাসিত হয়েছি। সেখান থেকে শশাঙ্ক আমাদেরকে একটা জায়গায় বের করে আনছেন যে আমরা প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজার মর্যাদা লাভ করেছিলাম। তার মৃত্যুর পরে আবার আমরা একটা চড়াই উতরাইয়ের মধ্যে বাংলায় 100 বছরের রাজনীতিক একটা কলহ বিদ্বেষ ছিল, যেটাকে আমরা বলছি মাৎসন্যায়। সেখান থেকে আবার আমাদেরকে উদ্ধার করছেন কি গোপাল। আপনার একটা ঘটনা দেখবেন যে আমরা একটা স্বাধীন সময়ে থাকি, আবার একটা মানে খারাপ সময় বাংলা অতিবাহিত করে, আবার একবার স্বাধীন হই, আবার একটা খারাপ সময় অতিবাহিত হয়। এটা বাংলার ইতিহাস, এটা ওই জন্মলগ্ন থেকেই এরকম হয়ে আসতেছে। অর্থাৎ এখনো আমরা ওই জায়গাতেই আছি, মানে এরকম ভাবে আমাদের ইতিহাসগুলো চলতেছে। এখন যদি বলা হয় এই পালদের ধর্ম কি ছিল, উত্তরটা হবে বৌদ্ধ ধর্ম। এখন প্রশ্ন হলো যে পালরা যে বৌদ্ধ ধর্ম যে গ্রহণ করছিল, এটা কোথা থেকে আসছিল? তারা নিজেরাই এটা তৈরি করে না কারো দ্বারা তারা অনুপ্রাণিত হন? সেটা আমাদের একটু দেখতে হবে। আমরা যে সময়ের ইতিহাস পড়তেছি সেই সময় বাংলায় বেশিরভাগ মানুষ ছিল প্রকৃতি পূজারী। আরেকটা ধর্ম এখানে ছিল সনাতনী হিন্দু ধর্ম। আর এই জায়গাটাতে বৌদ্ধ ধর্ম আগমন ঘটলো কিভাবে, তার ইতিহাসটা একটু দেখতে হবে আমাদেরকে। ভারতবর্ষ বলতে আমরা যেটাকে বুঝি, সেটা একটা সময় 16টা জনপদ ছিল। না ভারত, না পাকিস্তান, না নেপাল, ভুটান, এগুলো নামে আমরা এগুলোকে আখ্যায়িত করতেছি না, এগুলোকে আমরা বলতেছি ভারতবর্ষ। এটা ছিল আফগানিস্তানের সিন্ধু কোষ থেকে আমাদের এই বাংলা টোটাল অঞ্চলটা। এই টোটাল অঞ্চলটার মধ্যে সব থেকে বড় একটা শক্তিশালী শাসন ছিল মগধ রাজ্য নামক একটা রাজ্য। মগধ, এই মগধ রাজ্যের রাজার একটা জায়গা থেকে আমরা দেখব যে একজন পুত্র জন্ম নেবেন। সেই পুত্রটার নাম হচ্ছে সিদ্ধার্থ। তো সিদ্ধার্থই একটা সময় নাম ধারণ করবেন গৌতম বুদ্ধ। অনেক লম্বা ইতিহাস, আমি খুব সংক্ষেপে বোঝাচ্ছি আপনাদেরকে। তো গৌতম বুদ্ধই এই আমাদের বৌদ্ধ ধর্মের প্রচারক, অর্থাৎ তিনি প্রথম বৌদ্ধ ধর্ম এটার সৃষ্টি করলেন এই মগধ রাজ্য থেকে। তো এই মগধ রাজ্যেরই একটা সময় একজন ব্যক্তি রাজা হয়েছিলেন, যে ব্যক্তিটার নাম ছিল সম্রাট অশোক। আমরা সবাই জানি সম্রাট অশোকের নাম। এই সম্রাট অশোক একটা সময় আবার একটা যুদ্ধ করেছিল, যে যুদ্ধটার নাম ছিল কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গের যুদ্ধের নাম আমরা মনে হয় শুনছি, পরীক্ষাতে আসবে যে কলিঙ্গের যুদ্ধ হয়েছিল কার সময়, সম্রাট অশোক। তো এই যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ মারা যায়। তো 1 লক্ষ মানুষ মারা যাওয়ার যে দায়টি, এটা মূলত চলে গেছিল সম্রাট অশোকের কাছে, এবং সম্রাট অশোক এটা অনুতপ বা একটা রিগ্রেট ফিল করা শুরু করছিলেন যে আমার কারণে একটা যুদ্ধ হলো পৃথিবীতে, এবং সেই যুদ্ধে 1 লক্ষ মানুষ মারা গেল। তো তখন তিনি এই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাইলেন, তার এই পাপ বোধটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তখন তিনি চিন্তা করলেন যে আমি এমন একটা ধর্ম বা মত বা এমন একটা বিশ্বাসের দিকে যাব যেখানে আসলে জীবকে সম্মান করার কথা বলা আছে এবং হত্যাকে মহাপাপের একটা পাপের হিসেবে গণ্য করা আছে। তো গৌতম বুদ্ধ যে এই ধর্মটা চালু করেছিলেন, সেই ধর্মটা মূলত এই জীবে দয়া করার উপরেই প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরকে দয়া করা, জীবকে দয়া করা, দুটাকে তিনি সমান হিসেবে
গণ্য করতেন। ফলে এই সম্রাট অশোক হিন্দু ধর্ম থেকে কনভার্টেড হন বৌদ্ধ ধর্মে। আর বৌদ্ধ ধর্ম যখন সম্রাট অশোকের ধর্মে পরিণত হলো, এই সময়টার ব্যাপার ছিল রাজার ধর্মই হবে প্রজার ধর্ম, অর্থাৎ রাজা যে ধর্ম পালন করে প্রজাদেরকে ওই ধর্মটাই পালন করতে হবে, এটা বাধ্য করতেন তিনি। তো তখন দেখা গেল যে সম্রাট অশোকের সময় বাংলা একটা তাদের অংশ ছিল সম্রাট অশোকের। তো সম্রাট অশোক যে যে জায়গায় শাসন করতেন সেখানে সেখানে বৌদ্ধ ধর্মের ঢেউ চলে যায়, ফলে বাংলাতেও ওই ঢেউটা আসলো। তো এভাবে এই জায়গাটায় যারা পাল অনুসারী ছিলেন তারা মূলত বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিলেন। এখন প্রশ্ন হলো যে তাদের নীতি আবার আলাদা ছিল। বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও তাদের নীতি ছিল ধর্ম নিরপেক্ষ। একটা শব্দ এখন বাংলাদেশে খুবই চর্চিত হয় যে বাংলাদেশের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা ব্যাপারটি আছে। তো ধর্ম নিরপেক্ষতা জিনিসটা কি? ইংরেজিতে বলে সেকুলারিজম, বাংলায় ধর্ম নিরপেক্ষতা। এক কথায় সোজা বাংলায় বললে ধর্ম প্রধান থাকবে না কোনো রাষ্ট্রে, প্রত্যেকটা ধর্মই রাষ্ট্রে সমান সুযোগ সমান মর্যাদা ভোগ করবে। না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান কেউই শ্রেষ্ঠ না, সবাই সমান, যে যার জায়গায় স্বাধীন থাকবেন, এটি হলো ধর্মনিরপেক্ষতা। তো বৌদ্ধ ধর্ম তারা গ্রহণ করলেও তারা এখানে নীতিটা নিয়েছিলেন ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা নীতি নিলে প্রকৃতি পূজারী বা হিন্দু এদের উপরে তারা তাদের ধর্মটাকে চাপিয়ে দেন নাই। আর চাপিয়ে না দেওয়ার কারণে এখানে কি ঘটছিল, এই ধর্মের মানুষদের সাথে বৌদ্ধদের কোনো সংঘর্ষ বা এখানে কোনো বিদ্রোহ, কোনো আন্দোলন ওইরকমভাবে তারা ফেস করে নেই। তারা শান্তিপূর্ণ স্ব অবস্থানে বসবাস করা শুরু করছিল, অর্থাৎ বৌদ্ধরা বৌদ্ধদের মতো এবং হিন্দুরা হিন্দুদের মতো, প্রকৃতি পূজারীর মতো। তো একটা জিনিস ফলো করতে হবে যে কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা অঞ্চলে যদি আপনি শাসন করেন, ওই অংশের মানুষ এটা হয়তো বা এমনি থেকে মেনে নিতে পারে, কিন্তু যদি আপনি তাদের ভাষা, যদি তাদের ধর্ম, তাদের সংস্কৃতি এগুলোর উপরে আগ্রাসন চালান, কিন্তু তারা কিন্তু আপনাকে ছেড়ে দিবে না, তারা আপনাদের সাথে আন্দোলন করবে। তো বৌদ্ধ ধর্মের এই আপনার পালরা এরা কিন্তু এরকম নীতিতে যায়নি, তারা একটা সেকুলারিজমে গেছিল। এই যে সেকুলারিজমে যাওয়ার কারণে তারা এখানে বাংলার সবচেয়ে দীর্ঘ শাসন প্রতিষ্ঠা করছিলেন। এখন সেটি কত? প্রায় 400 বছর। তো প্রায় 400 বছর যে তারা এখানে শাসন করতে পারছিলেন, তার কারণটা আমরা এখানে সহজেই বুঝতে পারলাম। সেটি হলো যে পালদের ধর্মনিরপেক্ষ যে নীতি, সেই নীতির কারণে। তারা যদি এখানে এসে আগ্রাসন চালাতেন তারা এটা করতে পারতেন না। এখন এই বংশটার আমরা দেখব যে সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন। তো একটা বংশের সবাই তো আর শ্রেষ্ঠ হতে পারেন না, কেউ না কেউ যুগকে অতিক্রম করেন। টাইম শেষ। পাল যে বংশটা প্রতিষ্ঠা করেছিল সেই বংশের শ্রেষ্ঠ রাজা হতে গেলে কয়টা ক্রাইটেরিয়া লাগবে। যেমন আমি একটা বংশ, আমার বাবা রাজা ছিল, তো আমি ওইটুকু অংশই যদি আবার শাসন করি তাহলে আমার শ্রেষ্ঠত্ব কই? এটা তো আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তাই না? তার মানে আমাকে রাজ্যটা বড় করতে হবে, দেন আমাকে ওই জায়গাতে সুশাসন দিতে হবে। শুধুমাত্র দখল করাটাই বড় কথা না, সুশাসন দেওয়া। দেন ওই জায়গাটাতে আমাকে কি করতে হবে, যে একটা সাহিত্যভিত্তিক, শিল্পভিত্তিক, জ্ঞানভিত্তিক এরকম সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে বৈষম্য এই জিনিস। এখন বলবেন যে ভাই এই প্রাচীনকালে এই ধরনের চিন্তা মানুষের মধ্যে ছিল কিনা? এই ধরনের চিন্তা না থাকলেও মানুষের রুচিবোধ বা ব্যাপারগুলো কিন্তু সবসময় একই রকমই থাকে। তো ওই রকম সময় আপনি ভালো একটা রাস্তাঘাট তৈরি করলেন, ভালো একটা প্রতিষ্ঠান তৈরি করলেন, যে জায়গাতে মানুষজন শিক্ষা, ধর্মীয় উপাসনালয়গুলোতে গিয়ে তারা আরাধনা করতে পারলো। তো এই সমস্ত বিষয়গুলো যখন একটা মানুষের সময় গিয়ে ডেভেলপ করে, তখনই আমরা যুগের বিচারে সেই শাসনকে আমরা বা শাসককে আমরা বলবো সর্বশ্রেষ্ঠ রাজা। তাহলে গোপাল বা পাল বংশের যে শাসন, অনেকগুলো রাজাকে আমরা পাই, তাদের মধ্যে গোপালের পুত্র, তার নাম হলো ধর্মপাল। এই ধর্মপালটা ছিল হচ্ছে শ্রেষ্ঠ রাজা। তাহলে ধর্মপাল কি ছিলেন? শ্রেষ্ঠ রাজা। কোন বংশের? পাল বংশের। এখন এই শ্রেষ্ঠ রাজা ধর্মপাল কি করছিলেন? 8ম শতকে তিনি এই সোমপুর মহাবিহার নির্মাণ করছিলেন। সোমপুর মহাবিহার, এটা সম্পর্কে আমাদের প্রশ্ন প্রায় হয়। কত শতকে নির্মাণ করেন? 8ম শতকে। নামটা কি? সোমপুর মহাবিহার। এটাকে আমরা অনেকে পাহাড়পুর বলেও চিনে থাকি আর কি, পাহাড়পুরের বৌদ্ধ বিহার বলে আর কি। এবং এটা বর্তমান অবস্থান যদি আমাকে বলে যে কোথায়, তাহলে উত্তরটা হবে বাংলাদেশের নওগাঁ জেলায়। কোন জেলা? নওগাঁ জেলায়। সোমপুর মহাবিহারটা আসলে কি বিহার, কি হচ্ছিল এখানে?
এখানে ব্যাপারটা ছিল, আপনারা যদি এখানে কেউ গিয়ে থাকেন তাহলে দেখবেন যে মাঝখানে একটি বড় ইমারত আছে এবং তার চারপাশে অসংখ্য ছোট ছোট ঘর আছে। এই ঘরগুলোতে মূলত বৌদ্ধ ধর্মের চর্চা বা যারা গুরু ছিলেন, যাদেরকে তাদের ভাষায় বলা হয় বৌদ্ধ ভিক্ষু, এই বৌদ্ধ ভিক্ষুরা অবস্থান করতেন এবং তারা এই জায়গাগুলোতে বসে তারা ধর্ম শিক্ষা দিতেন, বৌদ্ধ ধর্ম শিক্ষা দিতেন। তারা সমাজে কোনটা আচরণীয় কোনটা আচরণীয় সেই বিষয়গুলো জনগণকে শিক্ষা দিতেন। আর এই শিক্ষা নেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে, এখানে তো ছাত্ররা যেতেনই, এর পাশাপাশি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন তারা এই জায়গাটাতে এসে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়ে যেতেন। এটাকে আমরা বলতে পারেন যে একটা শিক্ষা কেন্দ্র, অর্থাৎ বৌদ্ধ ধর্মের জ্ঞান কেন্দ্র বলা হতো এই সোমপুর মহাবিহারে। চীনের একজন সম্রাট এই সোমপুর মহাবিহারের উন্নয়নের জন্য, তার ছাত্রদের পড়াশোনা করার জন্য এখানে 5টি গ্রাম ক্রয় করছিলেন, দান করছিলেন এই ক্রয় করে সোমপুর মহাবিহারকে, এবং এখানে পানির কূপ খনন করে দিয়েছিলেন যাতে করে মানুষ পানি খেতে পারে, কষ্ট না হয় ওই ছাত্রদের। ফলে এটা একটা শিক্ষা কেন্দ্র ছিল। তো এই শিক্ষা কেন্দ্রের যারা ধর্মগুরু ছিলেন তারাই মূলত এই জায়গাটাতে চর্যাপদ নামক একটা বইয়ের কথা আমরা জানি, অর্থাৎ বাংলা ভাষার সবথেকে প্রাচীন যে বইটি, সেই বইটির রচনার সাথে জড়িত এই সোমপুর মহাবিহারের যারা ধর্মগুরু বা বৌদ্ধ ভিক্ষু ছিলেন তারা। এখন যদি বলা হয়ে থাকে বাংলা ভাষার উৎপত্তিটি বা বাংলা ভাষার যে মানে সূচনা লগ্ন এটা কোন আমলে, তাহলে আমাদের উত্তরটা হবে পাল আমলে। আমরা একটা প্রশ্ন এখান থেকে পড়ি যে বাংলা লিপির উৎপত্তি, তো বাংলা লিপির উৎপত্তি হয়েছিল কোন আমলে? পাল আমলে। আচ্ছা, এরপরে আরেকজন রাজার কথা আমরা পড়ব, সেই রাজার নাম হচ্ছে দেবপাল, অর্থাৎ পাল রাজা দেবপাল। এখন পাল রাজা দেবপালের সময় কি ঘটনা ঘটছিল? তিনিও মোটামুটি বিখ্যাত এই কারণে যে তিনি সব থেকে বেশি রাজ্য বা অঞ্চল জয় করছিলেন দেবপাল, অর্থাৎ এই যতগুলো রাজার কথা আমরা জানি পাল আমলে সব থেকে বেশি তিনি সাম্রাজ্য বিস্তার করছিলেন। তাকেও অনেকেই শ্রেষ্ঠ রাজা বলতে চান, কিন্তু মূলত শ্রেষ্ঠ রাজা হিসেবে ধর্মপালই পরিচিত। তো দেবপাল সম্পর্কে একটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে প্রায় রিপিট হতে পারে, সেটি হলো যে তিনি নালন্দা বিহারের পৃষ্ঠপোষক ছিলেন। এখন শব্দটা পৃষ্ঠপোষক যে বলছি সেটা অর্থটা জানতে হবে যে পৃষ্ঠপোষক জিনিসটা কি। পৃষ্ঠপোষক মানে হচ্ছে কোনো একটা বিষয় স্পন্সরশিপ যেটাকে বলি আমরা, সেটা। তো নালন্দা বিহার কি সেটা ব্যাখ্যা আমরা দিচ্ছি, কিন্তু এখান থেকে প্রশ্ন হলো হবে কি নালন্দা বিহারের পৃষ্ঠপোষক ছিলেন কোন পাল রাজা? উত্তরটা হবে দেবপাল। এখন তাহলে তিনি নালন্দা বিহারে টাকা পয়সা এরকম দিয়ে তিনি সাহায্য করতেন। এখন নালন্দা বিহারটা কি? নালন্দা বিহার সম্পর্কে যদি আমি আপনাদেরকে বোঝাই, সারা পৃথিবীর যে আজকে বিশ্ববিদ্যালয় বলতে যে ধারণাটি আমরা পাই, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাটা কি, এটার যে গোড়া অনেকেই বলে থাকেন সেটি হলো নালন্দা বিহার। এখন এই নালন্দা বিহারে কি ঘটনা ঘটতেছিল সেটা একটু দেখি। প্রথমত দেখব নালন্দা বিহারের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এটি ভারতের বিহার রাজ্যে অবস্থিত। যদি বলা হয় এটার নির্মাতাকে, কে নির্মাণ করছিলেন? গুপ্ত বংশের একজন সম্রাট, তার নাম ছিল কুমার গুপ্ত। ওই যে শশাঙ্কের সময় গুপ্ত বংশের কথা বলছিলাম, সেই গুপ্ত। এবার যদি বলা হয় নির্মাণ কাল কত সালে? নির্মাণ কাল ছিল 427 খ্রিস্টাব্দে। এটাকে আমরা বলতে পারি 5 শতকে বা 5ম শতকে। যদি বলা হয় শতক কি, তাহলে 5ম শতকে। এখান থেকে যে প্রশ্নটা 100% আমাদের জানতেই হবে সেটি হচ্ছে এই বিহারের সর্বোচ্চ ধর্মীয় গুরু বা আচার্য কে ছিলেন? সেই ব্যক্তির নাম হচ্ছে শিলভদ্র। দেখা যায় কি? হ্যাঁ, দেখা যায় শিলভদ্র, যার বাড়ি ছিল বাংলাদেশের কিশোরগঞ্জ। তো শিলভদ্র এমন একজন ব্যক্তি বা এমন একজন ধর্মীয় গুরু যাকে চিনত না এরকম বৌদ্ধিস্ট ক্রান্তি পৃথিবীতে ছিলই না। চীন, জাপান, কোরিয়া, লাওস, ভিয়েতনাম যত ধরনের বৌদ্ধিস্ট ক্রান্তি আছে সব দেশের যারা সরকার প্রধান বা যারা ধর্মগুরু ছিলেন তারা শিলভদ্রকে চিনতেন, তাকে সবাই সমীহ করতেন, সম্মান করতেন। আচার্য শব্দটা তো আমরা বুঝি,
যে বাংলাদেশের এই মুহূর্তে যে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর যিনি প্রধান ক্ষমতা বলে চ্যান্সেলর, যার বাংলা আচার্য, তিনি হলেন রাষ্ট্রপতি বাংলাদেশের। তো ঠিক এই সময়ে এই নালন্দা বিহারের যে প্রথম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যে ধারণা আমরা পেয়েছিলাম, সেই বিশ্ববিদ্যালয়টার আচার্য ছিলেন শিলভদ্র, এবং যার বাড়ি বাংলাদেশে। ফলে এটা একটা আমাদের গর্বেরও ব্যাপার আর কি। তো এই শিলভদ্রের কাছে শিক্ষা গ্রহণ করার জন্য চীন থেকে একজন ছাত্র আসছিল। এনার নাম ছিল হিউয়েন সাং। আমরা সম্ভবত এনার নাম শুনছি, যে হিউয়েন সাং, যিনি চীনা একজন পর্যটক বলতে পারি বা বিদ্যার্থী বলতে পারি। তিনি মূলত কার কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন, পরীক্ষাতে আসবে, তিনি মূলত শিক্ষা গ্রহণ করেছিলেন এই আমাদের শিলভদ্র মহোদয়ের কাছে। পরীক্ষাতে বলবে যে শিলভদ্রের ছাত্র কে ছিল, হিউয়েন সাং। হিউয়েন সাং এর গুরু কে ছিলেন, শিলভদ্র। তো এভাবে আমরা দেখতে পেলাম যে এই দেবপালের সময় নালন্দা বিহারের একটা কাহিনী, সেই কাহিনী পড়তে গিয়ে আমরা নালন্দা বিহার জিনিসটা কি সেটাও পড়ে ফেললাম। তাহলে এখান থেকে এই প্রশ্নটা 100% আমরা পড়ব। এই শ্রেষ্ঠ রাজা, এইটাকেও 100% গুরুত্ব দিয়ে পড়ব। এরপরে হচ্ছে পালদের যে ধর্ম আছে সেটিকে 100% গুরুত্ব দিয়ে পড়ব। হ্যাঁ, আপনার হচ্ছে বাংলা লিপির যে উৎপত্তি, সেটা 100% দিয়ে পড়ব। কিছু কিছু প্রশ্ন আছে আমাদেরকে একটু বেশি হাইলাইট করে পড়তে হবে। এখন যদি আমি এই অঞ্চলের এই বংশের আর একটা রাজার কথা বলি, তার নাম ছিল হচ্ছে দ্বিতীয় মহিপাল। তিনি আসলে খুব বিখ্যাত না, কিন্তু তিনি একটা কারণে তাকে পড়তে হবে। তার সময়ে এই পালরা একটা যুদ্ধে পরাজিত হয়েছিল বা বিদ্রোহ, এই বিদ্রোহটার নাম ছিল কৈবত বিদ্রোহ। ও কৈবতরা মূলত হচ্ছে মৎস্যজীবী, অর্থাৎ যারা মাছ শিকার করতেন, এরকম যারা, তারা একটা সময় দ্বিতীয় মহিপালের দুর্বলতার সুযোগে আমাদেরকে আক্রমণ করছিল এবং আমাদেরকে পরাজিত করে। এদের নেতার নাম ছিল হচ্ছে দিব্য। এটা মাঝে মাঝে আমরা দেখি পরীক্ষাতে আসে যে কৈবত বিদ্রোহ কোন পাল শাসকের সময় হয়েছিল, দ্বিতীয় মহিপাল। অথবা বলতে পারে যে পালদের সময় পালরা একটা বিদ্রোহ ফেস করেছিলেন, সেটার নাম কি, কৈবত বিদ্রোহ। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি একজন শাসক, তার নাম হচ্ছে রামপাল। রামপাল থেকে আমাদের এরকম কিছু প্রশ্ন আসবে না, তাকে আমরা জাস্ট বলবো যে পালদের সর্বশেষ শক্তিশালী রাজা। এটাকে আমরা বলতে পারেন ওই যে প্রদীপ নিভে যাওয়ার আগে শেষ বিচ্ছুরণ, দেখবেন যে ধাম করে জ্বলে ওঠে, ধপ করে জ্বলে ওঠে, তাই না? এরকম যে প্রদীপটা যখন শেষের দিকে, তখন দেখবেন যে এটা একটা বেশি আলো দেয়, দিয়ে তারপর আর আলো নাই, বন্ধ হয়ে যায়। তো রামপাল ছিল এই 400 বছরের শাসকদের মধ্যে সর্বশেষ শক্তিশালী রাজা। এখন এখান থেকে একটা প্রশ্ন করলেই শেষ, সেটা হচ্ছে পালদের সর্বশেষ রাজার নাম কি? তাহলে সর্বশেষ পাল রাজার নাম আমরা মনে হয় জানি, উত্তরটা হবে মদন পাল। কি নাম? মদন পাল। তো আমার মনে হয় যে পৃথিবীতে কিছু মানুষের যে নামের যে সার্থকতা, তো এই মদন পাল তার নামের সার্থকতা রাখছে। তিনি নামেও মদন, কাজেও মদন। কারণ দেখেন, এই 400 বছরের যে শাসন, এটা কার সময় এসে শেষ হলো? মদন পালের সময়। এটা রামপালের সময় শেষ হয়ে যেতে পারতো, দ্বিতীয় মহিপালের সময় শেষ হতে পারতো, কিন্তু সেটি হয়নি। সেটি হলো কার সময়? মদন পালের সময়। তার মানেটা হচ্ছে কি, যে ইনি আসলে, এই যে আমরা মানুষকে মাঝে মাঝে বকা দেওয়ার ছলে বলি তুমি মদন নাকি, হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার পর্যন্ত, যে তিনি আসলে এই অজ্ঞ ছিলেন এক রাজ্য শাসনের দিক থেকেও, হ্যাঁ, সব দিক থেকে। ফলে তার সময় এসে এই শাসনটার পতন ঘটে। তাহলে আমরা একটু সামনের দিকে মুভ করি। এই বংশটার পরে বাংলায় যারা শাসন করছিল, তারা কি নামে পরিচিত? তারা মূলত সেন নামে পরিচিত। এখন পালদের সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, করার চেষ্টা করবেন, আমি একটু উত্তর দেবো আর কি। আর যদি বলেন যে ভাই বুঝতে পারছি, তাহলে আমরা সামনের দিকে মুভ করব। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, নালন্দা। নালন্দা বিহার কি, আমি একটু স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু আস্তে আস্তে বলবেন। নালন্দা বিহার। হ্যাঁ, 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 হ্যাঁ। পৃষ্ঠপোষক জিনিসটা কি সেটা বুঝতে পারেনি, তাই তো? পৃষ্ঠপোষক বলতে আমি আগেও বলছি যে স্পন্সরশিপ মানে কি, একটা আপনার এলাকায় একটা অনুষ্ঠান করবেন, সেই অনুষ্ঠানের জন্য কেউ জায়গা দেবে আর কি, যে আমার এলাকায় করতে পারেন এখানে, কেউ ওখানে একটা মানে
আপনার অনুষ্ঠানের ব্যয়ভারের জন্য কেউ 5,000 10,000 টাকা দিল, আর কেউ বা দেখা গেল যে কোনো একটা বুদ্ধি দিয়ে সাহায্য করলো। এই যে সমগ্র বিষয়টাকে আমরা বলতেছি পৃষ্ঠপোষকতা বা স্পন্সরশিপ বা একটা সহযোগিতা করা। আমরা দেখি যে সৌজন্যে, পৃষ্ঠপোষকতায়, হ্যাঁ সহযোগিতায়, এগুলো সবগুলো একই জিনিস। তো দেবপাল এই নালন্দা বিহারের কি টাকা পয়সা দিতেন। আপনারা হয়তো প্রশ্ন করতে অসুবিধা হচ্ছে বুঝতে, যে নির্মাণ হলো 427 খ্রিস্টাব্দে, তাহলে দেবপাল কিভাবে সাহায্য করবে? তো এটা পালদের সময় নির্মাণ করা হয়নি, গুপ্তদের সম্পর্কে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো গেল। তো আমরা তাহলে একটু সামনের দিকে আগাই, সামনের দিকে পড়বো আমরা সেনদের সম্পর্কে পড়বো। তাহলে বাংলায় কিভাবে, হ্যাঁ কুমার গুপ্ত, হ্যাঁ হ্যাঁ কুমার গুপ্ত, গয়ের রুস্য এটা, হ্যাঁ, আর এটা হলো পয়ের ত, গুপ্ত, কুমার গুপ্ত। আচ্ছা আপনারা এগুলো এভাবে এই দেখার পরে আমি যখন একটা অংশ শেষ করব তখন স্ক্রিনশট দিয়ে হোক আর আপনারা স্কিপ করে হোক, আপনারা এই জায়গাটা একটু নোট করার চেষ্টা করবেন। দেখবেন আবার দেখবেন আমার নোটে অনেক জিনিস আছে, অনেক জিনিস নাই, কারণ নোটে সব জিনিস দেওয়া যায় না। কারণটা হলো যে নোটে আমি ওই জিনিসগুলোকেই রাখছি যেগুলো এই যে 100%। তো সবগুলো তো রাখলে নোট আর বইয়ের মধ্যে একটা মানে সংঘর্ষ বেঁধে যাবে, যে আমি নোট পড়বো না বই পড়বো। আমি নোটটা এই কারণেই পড়বো যে আমার সাজেশন ভিত্তিক, যে এই জিনিসগুলো পড়লেই যাতে করে আমি প্রিভিয়াস প্রশ্ন বা গুরুত্বপূর্ণ স্থায়ী জিনিসগুলো আমি কমন পাই। এখন এর বাইরে গিয়ে আমাদের 2-4টা ইনফরমেশন জানতে হয়। কেন? কারণ এই ব্যাখ্যা দিতে গিয়েও আমরা এই অনেক ইনফরমেশন পাই যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন এটা আমাদের বৌদ্ধ ধর্মের ইতিহাস, তো বৌদ্ধ ধর্মের ইতিহাস তো আমার নোটে দেওয়া সুযোগ নাই, ফলে আমি এটাকে বুঝালাম আপনাদেরকে কিভাবে বৌদ্ধ। এখানে আরেকটা ধর্মের উৎপত্তি হয়েছিল, জৈন ধর্ম। আমরা জানি যে ভারতে পাঞ্জাবে শিখ ধর্মাবলম্বীরা যারা, তারা মূলত জৈন ধর্মের অনুসারী। তো ভারতে এই বৌদ্ধ এবং জৈন ধর্মের উৎপত্তি, এবং এটা এই অঞ্চলেই একটা সময় সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে সেটি শিখরা এখানে রয়ে গেছে, কিন্তু বৌদ্ধ ধর্ম আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো, চীন, জাপান, লাওস, ভিয়েতনাম, কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং, এই জায়গাগুলোতে আমরা বৌদ্ধ ধর্মের অনুসারী দেখতে পাই আর কি। আচ্ছা আমরা এবার সেন নিয়ে আলোচনা করি। এভাবে আলোচনা করলে তো বোঝা যাবে, তাই না? হ্যাঁ বলবেন। হ্যাঁ মাৎস্য হবে, মাৎস্য। আপনারা এইভাবে ময়া আকার, খন্দক্ত, দন্ত শয় জফলা, দন্ত নয় জফলা আকার, অধস্থ মাৎস্যন নেই, এভাবে পড়বেন। আচ্ছা এবার তাহলে আমরা পালদের পরে দেখতেছি সেন আমল। তো সেন আমল বলতেই আমরা বুঝতে পারতেছি যে এটা একটা হিন্দুদের শাসন হতে যাচ্ছে আর কি, হিন্দু আমল, হিন্দু শাসন আমল। তো সেনরা এই উপাধি ব্যবহার করতেন, সেন। আচ্ছা আমরা দেখি সেন আমলের যে কাহিনীগুলো, সেখানে আমরা যদি দেখি সেন আমলের প্রতিষ্ঠাতা বলতে একজন ব্যক্তির নাম আসবে। তো এই সেন আমলের কাহিনী অনেক লম্বা, যে এরা কিভাবে আসলো, কিভাবে শাসন প্রতিষ্ঠা করলো, এগুলো ইতিহাসের বিষয়। ওগুলো যদি আমি আলোচনায় যাই তাহলে আমাদের আলোচনাটা লম্বা হবে, দীর্ঘ হবে। ওগুলো তো আমাদের এই লেভেলে পরীক্ষাতে। হ্যাঁ 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 বলেন। মদন পাল, হ্যাঁ পরাজিত ইতিহাস। হ্যাঁ পরাজিত, পরাজিত করলে যে সেন আমলের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম আমরা লিখতেছি এখন। তার নাম হচ্ছে আমাদের এই সামন্ত সেন। তার নাম কি? সামন্ত সেন। এখন তিনি পরাজিত করে প্রথম প্রতিষ্ঠাতা হিসেবে এখানে নিজের নাম করেন। কিন্তু আমাদের যদি বলা হয় প্রথম রাজাকে, তাহলে সেন আমলের প্রথম রাজা যিনি, তিনি হচ্ছেন এই সামন্ত সেনের পুত্র হেমন্ত সেন। অর্থাৎ সামন্ত সেন এটা প্রতিষ্ঠা করলেও এই বংশটা, তিনি নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেননি, নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেছিল তার পুত্র হেমন্ত সেন। আচ্ছা এখন যদি বলা হয় এই সেনদের আদি নিবাস কোথায়, তারা কি আমাদের এই অংশের মানুষ না বাইরের অঞ্চল থেকে আসছিল? তো এখানে দেখা যাবে যে তারা আমাদের এই অংশের না, তারা ভারতের, হ্যাঁ, দক্ষিণ অংশ থেকে আসছিল। ভারতের দক্ষিণ অংশ, যেটাকে বলা হয়ে থাকে দাক্ষিণাত্য। বললেন যে ভাই দক্ষিণও বুঝলাম না, দাক্ষিণাত্য বুঝলাম না, তাহলে মনে রাখবেন যে এটি ভারতের তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, হ্যাঁ চেন্নাই, এই যে বর্তমানে যে আমরা দক্ষিণ ভারতের যে তামিল মুভি, দক্ষিণী সিনেমা বলি, সেই অঞ্চলটা আর কি।
অর্থাৎ দক্ষিণী সিনেমা বলতে ভারতের দক্ষিণে এই অংশটা। আচ্ছা, এরপরে যদি বলা হয় সেনদের ধর্ম কি ছিল, আগে তো আমরা দেখলাম পালদের ধর্ম ছিল বৌদ্ধ, তো সেনদের যে ধর্ম সেটা ছিল হিন্দু ধর্ম। তারা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু এরা হিন্দু ধর্মের অনুসারী হলেও বাংলার যে হিন্দু তাদের সাথে এদের একটা ক্যারেক্টারিস্টিক পার্থক্য বা বৈশিষ্ট্যগত একটা পার্থক্য ছিল, যে এনারা উচ্চ বর্ণের হিন্দু ছিল আর বাংলার বেশিরভাগ মানুষগুলোই ছিল নিম্ন বর্ণের হিন্দু। হ্যাঁ, তো আমরা যে এই হিন্দুদের চারটা জাতিভেদ প্রথা জানি, একটা হচ্ছে ব্রাহ্মণ, হ্যাঁ, একটা হচ্ছে ক্ষত্রিয়, একটা হলো বৈশ্য, একটা হলো শূদ্র। তো এই ব্রাহ্মণরা মূলত ধর্মকর্ম কার্যক্রমে পরিচালনা করতেন, ক্ষত্রিয়রা যুদ্ধবিদ্যা, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য, আর শূদ্ররা ছিল নিচু একটা সমাজের নিচু সম্প্রদায় আর কি, যারা বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ আর কি। তো এরা এই সেনরা ছিলেন এই ব্রাহ্মণ বা পুরোহিত শ্রেণীর ধর্ম অনুসরণ করতেন, এবং তারা নিজেদেরকে একটা অভিজাত সম্প্রদায়ভুক্ত মনে করতেন। ফলে তারা যখন এখানে এসে নিম্নবর্ণের হিন্দুদেরকে দেখলেন যে এই হিন্দুগুলা আবার 400 বছর এই পাল শাসনের মধ্যে থেকে তারা আবার একটু উদার নৈতিক হিন্দুতে পরিণত হয়ে গেছিল, তার কারণটা হলো পালরা তো এদের উপরে কোনো আগ্রাসনও চালায় নাই, এবং এনারাও তাদের সাথে সহ অবস্থানে একটা সময় পার করছে। ফলে ওই হিন্দুরা মোটামুটি একটু উদারনৈতিক জায়গায় চলে যায়। তো ইনারা চিন্তা করলো, আমরা যদি এই বাংলায় শক্তিশালী একটা বংশ প্রতিষ্ঠা করতে চাই, দীর্ঘদিন ধরে শাসন করতে চাই, তাহলে অবশ্যই পালদের যে বৌদ্ধ ধর্ম আছে সেই জায়গাটা থেকে আমাদের হিন্দু ধর্মকে শক্তিশালী করতে হবে। এখন হিন্দু ধর্মকে শক্তিশালী করতে গেলে এখানে যারা হিন্দু আছে তাদেরকে শক্তিশালী করতে হবে। ফলে এই হিন্দুদেরকে তারা নানা রকম ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, নানা রকম বিষয়গুলো অভ্যস্ত করার জন্য কাশ্মীর থেকে অসংখ্য পণ্ডিতকে তারা আনলেন, যাতে করে এখানকার ধর্ম, যে হিন্দু ধর্মের যেই উদারতার যে জায়গা আছে সেখান থেকে তাদেরকে একটু রক্ষণশীল জায়গায়, আমরা যে আলাদা তাদের থেকে, যে আমাদের ধর্মকর্ম এগুলো বিষয়গুলো আলাদা, এই জিনিসগুলো মোটামুটি তারা একটা ধর্মকে শক্তিশালী করতে চাইলেন, কারণ ধর্মভিত্তিক একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চাইলেন, কারণ বৌদ্ধরা এখানে 400 বছর ধরে শাসন করছে। এখন হিন্দুরা যদি এখানে শাসন করতে চায় তাহলে হিন্দু ধর্মকে শক্তিশালী করতে হবে, আর যারা হিন্দু আছে তাদেরকে শক্তিশালী করার দরকার ছিল। ফলে এই হিন্দু ধর্মের একটা তারা পুনর্জাগরণ ঘটানোর চেষ্টা করেন এই জায়গাটাতে, এবং তারা এখানে অনেকটা সফলও হয়েছিলেন বলা যেতেই পারে। এখন এই সেন যে বংশটির কথা বলতেছি, সেই সেন বংশের শ্রেষ্ঠ রাজার কথা যদি বলা হয় যিনি কে, তাহলে সেনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন হচ্ছে বিজয় সেন। অনেক বই পাওয়া যায় এই সেনদের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। ওই শ্রেষ্ঠ রাজা কি ক্রাইটেরিয়াগুলোতে হয় একটু আগে আলোচনা করছি। এরপরে যদি আমরা দেখি এই বংশের আরেকজন ব্যক্তি আছেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে বল্লাল সেন। তো বল্লাল সেন সম্পর্কে আমরা কি পড়ব, তিনি এই বাংলায় কৌলিন্য প্রথা চালু করছিলেন। এরপরে তিনি এখানে একটা মন্দির নির্মাণ করছিলেন, যে মন্দিরটার নাম হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। তো আমাকে গত ক্লাসে একজন প্রশ্ন করছিলেন যে ভাই, ঢাকা নামটা কিভাবে হয়? এই ঢাকা নামের সাথে ঢাকেশ্বরী নামের একটা সম্পর্ক আছে। বল্লাল সেন আমাদের এই ঢাকায় ঢাকেশ্বরী যখন মন্দিরটা নির্মাণ করছিলেন, এই বল্লাল সেন এই জায়গার এই মন্দিরে একটা দেবতাকে প্রতিস্থাপন করেন। সেই দেবতার নাম ছিল হচ্ছে শিব দেবতা। এখন এই শিব দেবতাকে তিনি ঢেকে রাখছিলেন, গুপ্ত অবস্থায় রাখছিলেন। তো এই যে ঢাকেশ্বরী মন্দিরে শিব দেবতাকে যে ঢেকে রাখা হয়েছিল, সেই জায়গাটা থেকে এই জায়গাটার নামকরণ করা হয়েছে ঢাকা। তাহলে ঢাকেশ্বরী টু ঢাকা কিভাবে নামকরণ হলো সেটা আমরা মনে বুঝতে পারছি, যে ঢাকেশ্বরী যে মন্দির, সেই মন্দিরে এই শিব দেবতাকে ঢেকে রাখা হয়েছিল, গুপ্ত অবস্থায় তাকে রাখা হয়েছিল। পরবর্তীতে এই নাম থেকে এই বাংলার এই অঞ্চলটার নাম হলো ঢাকা। এরপরে যদি আমরা দেখি, এখানে তিনি একটা বই লিখছিলেন, অর্থাৎ বল্লাল সেনের একটি বই ছিল, তার বইটার নাম হলো অদ্ভুত সাগর। বানানটা একটু ভুল হয়ে গেল, দয়ে ভয়ে দুর্ঘু তো অদ্ভুত সাগর। তো এই অদ্ভুত সাগরের লেখককে আমাদের পরীক্ষাতে আসবে বল্লাল সেন। এখন প্রশ্ন হলো যে এই বইটা তিনি আবার সম্পন্ন করে যেতে পারেন নাই, অসম্পন্ন রেখে যান। সেটা সম্পন্ন করেছিল তার পুত্র লক্ষণ সেন। এটা আমরা সামনের ক্লাসে জানবো যে লক্ষণ সেন আসলে কে, তিনি কি এখানে কি ভূমিকা তার,
তার শাসনটা সম্পর্কে জানবো। একটা জিনিস আমাদেরকে রয়ে গেল, সেটি হলো কৌলিন্য প্রথা। আমরা নেক্সট ক্লাসে কৌলিন্য প্রথা জিনিসটি কি সেটি দিয়েই আলোচনাটা শুরু করব। আমাকে বলবেন যে ভাই আমরা সেন আমলে ছিলাম এবং সেন আমলের কৌলিন্য প্রথা জিনিসটা কি সেটা আমাদেরকে বলবেন। এইটি থেকে আমরা কালকের আলোচনা অর্থাৎ আগামী ক্লাসের আলোচনাটি শুরু করব। তাহলে সেনদের সম্পর্কে আমরা যেগুলো আজকে জানলাম, এটা প্রতিষ্ঠাতা ছিল সামন্ত সেন, প্রথম রাজা হেমন্ত সেন। তাদের আদি নিবাস ছিল ভারতের দক্ষিণ অংশ, দাক্ষিণাত্য থেকে তারা এখানে আসছিলেন এবং তারা জাতিতে ছিল, ধর্মে ছিলেন হিন্দু এবং তাদের বর্ণ ছিল আর্য অর্থাৎ এই ব্রাহ্মণ শ্রেণীর। এই বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন, বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেন, ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণ করছিলেন, অদ্ভুত সাগর বলে একটা বই লেখেন, যে বইটি তিনি অসম্পূর্ণ রেখেই মারা যান। সম্পন্ন করছিল তার পুত্র লক্ষণ সেন। আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস আমরা কৌলিন্য প্রথা দিয়ে শুরু করব। লক্ষণ সেন এখানে বংশ প্রতিষ্ঠা করবেন, তাকে একজন মুসলমান ব্যক্তি এসে পরাজিত করবে। তার নাম আমরা সবাই জানি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। অর্থাৎ বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার ইতিহাস দিয়ে আমরা সামনে শুরু করব। কোনো প্রশ্ন আছে? নাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, শশাঙ্কর ধর্ম কি ছিল? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছেন। শশাঙ্কের যে ধর্মমত সেটাকে আমাকে একটু দেখি, সঠিকটা দেখে জানাচ্ছি দাঁড়া। এক্সাক্টটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না। শশাঙ্ক একটা ধর্মমত চালু করছে, সরি একটা গণনা সাল চালু করছিলেন, আজকে যেটাকে আমরা বঙ্গাব্দ বলি, বাংলা গণনা সাল আর কি, তিনিও এটা চালু করেছিলেন। তার নাম অনুযায়ী সেটা ছিল শকাব্দ। হ্যাঁ, শশাঙ্কের ধর্ম কি ছিল? আচ্ছা, শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন? ব্রাহ্মণ্য ধর্মের। হ্যাঁ, অর্থাৎ এই হিন্দু ধর্মেরই একটা একটা অংশ। ব্রাহ্মণ্য ধর্মের শক্তিশালী পৃষ্ঠপোষক, শৈব ধর্মের প্রতি একান্ত অনুরাগী। হ্যাঁ, এবং তার এবং তিনি বৌদ্ধ ধর্মের প্রতি কোনো সহানুভূতিশীল ছিলেন না, এটা তার বলা হচ্ছে। অর্থাৎ তিনি হিন্দু ধর্মেরই একটি ব্রাহ্মণ্য যে মতবাদ আছে সেই মতবাদে তিনি বিশ্বাস করতেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত নাকি? আমি আমি বই ছাড়া ক্লাস নেই। হ্যাঁ, আমার কাছে সামনে বা কোনো কিছু বই নেই, কোনো প্রস্তুতি নেই, ফলে আমার দুইটা একটা ইনফরমেশন এদিক ওদিক হয়। আপনারা আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ থেকে দেখবেন। প্রশ্ন করাটা খুবই ভালো জিনিস। প্রশ্ন করলে আপনারাও শিখবেন, আমিও শিখব এবং একটা জিনিস ক্লিয়ার করে সামনের দিকে এগোতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। খোদা হাফেজ।